এই গুপ্তদের কাঁধে ভর দিয়েই তারেক রহমান ক্ষমতা পেয়েছেন। আজ তিনি যখন সংসদে বসে জামায়াত শিবিরকে গুপ্ত বলে সমালোচনা করেন, তখন ভোলেন না যে এই গুপ্ত শক্তিগুলোই তার রাজনৈতিক উত্থানের মূল ভিত্তি। 2024 সালের তথাকথিত জুলাই অভ্যুত্থানের পর থেকে জামায়াত ইসলামী এবং তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে বিএনপির উচ্চকণ্ঠ হওয়া বেড়েছে, কিন্তু এই উচ্চকণ্ঠ হওয়ার পেছনে কোনো নৈতিক অবস্থান নেই, আছে কেবল রাজনৈতিক স্বার্থ। কারণ তারা একই। তথাকথিত জুলাই সন্ত্রাস শুরু হওয়ার পর আওয়ামী লীগ জামায়াত শিবিরকে নিষিদ্ধ করেছিল, কিন্তু ক্ষমতা পেয়েই আওয়ামী লীগের সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং আওয়ামী লীগ এবং ছাত্রলীগকেই উল্টো নিষিদ্ধ করা হয়। এই যে পট পরিবর্তন, এর সুযোগ নিয়ে শিবির আত্মপ্রকাশ করে ভয়ঙ্কর ভাবে। ডাকসু নির্বাচনে বড় ধরনের সাফল্য অর্জন করে, জাহাঙ্গীরনগরে, চট্টগ্রামে, রাজশাহীতে কোথায় নেই, মানে ছাত্র দল উধাও হয়ে যায়। ডাকসুর ভিপি সাদেক কায়েম, যিনি একসময় ছাত্রলীগের মিছিলে হাঁটতেন, আজ তিনি শিবিরের ব্যানারে নির্বাচিত সভাপতি। ডাকসুর জিএস এস এম ফরহাদ, তিনিও ছাত্রলীগের একই কমিটিতে ছিলেন, মানে একটি কমিটিতে ছিলেন, এখন তারা শিবিরের মুখপাত্র। এই পরিচয় পরিবর্তনের পেছনে লুকিয়ে আছে একটি কৌশলপূর্ণ রাজনৈতিক রূপান্তর, যেখানে গুপ্ত থাকার অভিযোগ আসলে একটি প্রচার কৌশল ছিল তাদের। গুপ্ত শব্দটি রাজনৈতিক অস্ত্রে পরিণত করতে চাচ্ছে বিএনপি। সম্ভব নয়। ছাত্রদল বলছে শিবির গুপ্ত রাজনীতি করে, তাদের নেতাদের পরিচয় গোপন রাখে, তারা ছাত্রলীগের ভিতর ঢুকে নির্যাতন করেছে। কিন্তু আমরা সবাই জানি, গুপ্ত থাকলো কোথায়? কিন্তু এই অভিযোগের পেছনে লুকিয়ে আছে ছাত্র দলের নিজস্ব রাজনৈতিক ব্যর্থতাও। তারা ক্যাম্পাসে নিজেদের প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছে, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে তাদের দূরত্ব বেড়েছে, ফলে তারা এখন গুপ্ত শব্দকে হাতিয়ার করে শিবিরকে ঘায়েল করার চেষ্টা করছে। আর শিবিরও এই আক্রমণের জবাব দিচ্ছে রামদা, কুড়াল, চাঁদাবাজ এসব ট্যাগ দিয়ে। এই পাল্টাপাল্টি আক্রমণে ক্যাম্পাস এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। চট্টগ্রাম সিটি কলেজে শুরু হওয়া এই বিতর্ক এখন ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, কুমিল্লা, সিলেট সর্বত্র ছড়িয়ে পড়েছে। দেয়ালে দেয়ালে গুপ্ত এবং রামদা দল লেখা, ককটেল বিস্ফোরণ, ধারালো অস্ত্রে হামলা, এসব এখন প্রতিদিনের ঘটনা। সংসদেও এই বিতর্ক পৌঁছে গেছে। সরকার এবং বিরোধী দলের সংসদ সদস্যরা একে অপরকে দোষারোপ করছেন। সরকার দলীয় সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভুইয়া হুঙ্কার দিয়ে বলেছেন বিরোধী দল সরকারকে নাজেহাল করতে চক্রান্ত করছে। আর জামায়াতের আমির শফিকুর রহমান বলেছেন সংসদে হুমকির ভাষা ব্যবহার করা হচ্ছে, যা সংসদীয় আচরণের পরিপন্থী। আহা, কি কথা! কিন্তু এই বাকযুদ্ধের পেছনে লুকিয়ে আছে একটি গভীর রাজনৈতিক সংকট, যেখানে ক্ষমতাসীন দল এবং এই তথাকথিত বিরোধী দল উভয়ই ছাত্র রাজনীতিকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে, কিন্তু ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। গুপ্ত শব্দটি আসলে একটি রাজনৈতিক প্রতারণার মুখোশ। যারা একসময় ছাত্রলীগের ভিতরে ঢুকে নির্যাতন করেছে, তারাই আজ শিবিরের ব্যানারে নির্বাচিত। এই যে গুপ্ত বলাটা একটা দ্বিচারিতা হয়ে গেল। এই দ্বিচারিতার মধ্য দিয়ে বাংলাদেশের ছাত্র রাজনীতিকে আজ একটি গভীর সংকটে ফেলে দেওয়া হচ্ছে, বিশেষ করে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে এবং এই ছাত্রলীগকে রাজনীতির ময়দান থেকে সরিয়ে দিয়ে একটা সংকট তো তৈরি এমনিতেই হয়ে আছে। এই সংকট কেবল সংগঠনগুলোর মধ্যে সংঘর্ষে সীমাবদ্ধ নয়, রাজনৈতিক অসততা কত বড় হতে পারে। কারণ এক সময় ভাই ভাই আর এখন স্বার্থে মিলছে না বলে একে অপরকে হত্যায় মেতে ওঠা, এটা তো একটা ভয়ঙ্কর সংকট রাজনীতি, তাই না? আর এই সংকটের মূলে হচ্ছে আওয়ামী লীগের উপর আঘাত। 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা হয়েছিল। 2024 সালে আবারও ইউনূস শাসনের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। এই আঘাতগুলোর লক্ষ্য ছিল একটি, গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ মুক্তিযুদ্ধের পক্ষে রাজনৈতিক শক্তিকে নির্মূল করা। আর এই আঘাতগুলোর ফলে যে শূন্যতা তৈরি হয়েছে, সেখানে এখন গুপ্ত রাজনীতির ফলে ফাঁপা শক্তিগুলো নিজেদের প্রতিষ্ঠিত করছে। আর এই জায়গাতেই ছাত্রদল এবং ছাত্র শিবির মারামারি করছে দখলদারিত্ব নিয়ে। আর সেই শূন্যতার সুযোগ নিয়ে তারেক রহমান ক্ষমতায় বসেছেন গুপ্তদের কাঁধে ভর দিয়ে। কিন্তু এখন যখন সেই গুপ্ত শক্তিগুলো তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে, তখন তিনি তাদেরকে অস্বীকার করছেন। এই অস্বীকার করার রাজনীতি আজ গুপ্ত বিতর্কের জন্ম দিয়েছে। আওয়ামী লীগবিহীন এই কৃত্রিম রাজনৈতিক মাঠে আজ যে অরাজকতা চলছে, তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে শিক্ষাঙ্গন থেকে শুরু করে রাজপথ এবং সংসদ পর্যন্ত এই গুপ্ত বিতর্ক ছড়িয়ে পড়া। কারণ আর তো কোনো রাজনীতি নাই, কি করবে বলেন? গুপ্ত রাজনীতি, গুপ্ত শব্দ নিয়ে রাজনীতি শুরু হয়েছে। আমরা সবাই জানি এই গুপ্ত সবসময় বাংলাদেশে ছিল। গত 1.5 দশক ধরে জামায়াত ইসলামীর ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র শিবির অত্যন্ত সুকৌশলে তাদের পরিচয় গোপন রেখেছিল। তারা নিজেরা এখন স্বীকার করছে যে তারা বিভিন্ন ক্যাম্পাসে ছদ্মবেশে অবস্থান করেছিল। এমনকি ডাকসুর নির্বাচনের বর্তমান ভিপি সাদিক কায়েম কিংবা জিএস এস এম ফরহাদের মতো নেতারা অতীতে ছাত্রলীগের মিছিল মিটিং এ অংশ নিয়ে নিজেদের আড়াল করেছিল। এই গুপ্ত অবস্থান থেকে তারা সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতন চালিয়ে তার দায় সুকৌশলে চাপিয়ে দিয়েছিল ছাত্রলীগের উপর। বছরের পর বছর ধরে তারা হেলমেট বাহিনীর আড়ালে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছে, যাতে সাধারণ মানুষের চোখে আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে একটি দানবীয় সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করা যায়। আর আজ যখন 5ই আগস্টের পট পরিবর্তনের পর তারা রাতারাতি প্রকাশ্যে এসে ক্যাম্পাসগুলোর একচ্ছত্র নিয়ন্ত্রণ নিয়েছে, তখন তাদের এক সময়ের মিত্র ছাত্র দলের গায়ে জ্বালা ধরেছে, ফসকা পড়ে যাচ্ছে আর গুপ্ত গুপ্ত বলে চিৎকার শুরু করেছে। তারেক রহমান তখন কি করছিলেন? যখন ছাত্র দল ছাত্র শিবির মিলে ছাত্র লীগ পিঠাতো, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগ মোড়ে গত বৃহস্পতিবার রাতের ঘটনা,
পরিস্থিতিকে আরো ঘোলাটে করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার কন্যা জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অশালীন পোস্ট ছড়ানোর অভিযোগে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবং এবি জুবায়ের এবং সাহিত্য সম্পাদক মোসাদ্দেক আলীকে শাহবাগ থানার সামনে বেধড়ক মারধর করেছে ছাত্র দলের নেতাকর্মীরা। আর এরা কি করেছিল? এই মোসাদ্দেক আর জুবায়ের পুরো ইউনূসের সময়টা জুড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। আওয়ামী লীগের দোসর, ফ্যাসিস্টের দোসর বলে শিক্ষকদের যেভাবে হয়রানি করা হয়েছিল, আপনারা ভুলে গেছেন? শিক্ষকরা দৌড়ে দৌড়ে গাড়িতে আশ্রয় নিচ্ছে, তাও সেখান থেকে তাদের টেনে বের করার চেষ্টা হচ্ছে। এই দৃশ্য তো এই জুবায়ের এবং